দেশে করোনায় আরও 15 জনের মৃত্যু, মোট প্রাণহানি 75, নতুন রোগী 266, আক্রান্ত বেড়ে 1838। জুলাই পর্যন্ত দেশের 25% মানুষকে খাদ্য সহায়তার পরিকল্পনা, অনিয়মে কঠোর শাস্তির হুঁশিয়ারি। সুনামগঞ্জে টিসিবির তেল চিনি উদ্ধার, আটক 5 জন, কালোবাজারি ঠেকাতে তৎপর বাণিজ্য মন্ত্রণালয়। কঠোর নজরদারির পরেও সামাজিক দূরত্ব মানছে না অনেকে, চট্টগ্রামে কাঁচাবাজার খোলা মাঠে স্থানান্তর। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার জানাবো পুরো খবর। করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ, গত 24 ঘন্টায় মারা গেছেন 15 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 75, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 266 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 9 জন। করোনা ভাইরাস ছড়িয়েছে রাজধানীর 110টি এলাকায়, ঢাকার বাইরে রোগী পাওয়া গেছে 44 জেলায়। রাজধানীর বাইরে সবচেয়ে বেশি রোগী নারায়ণগঞ্জে। করোনা শনাক্তে দেশ জুড়ে 20টি ল্যাবে চলছে পরীক্ষা। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 2190টি। এতে নতুন করে 266 জন রোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1838 জনে। আক্রান্তদের বেশিরভাগের বয়স 21 থেকে 50-এর মধ্যে। সর্বোচ্চ আক্রান্ত বা সংক্রমিত ব্যক্তির বয়স সীমা 21 থেকে 30 বছর বয়সের মধ্যে শতকরা 21%। এর পরবর্তীতেই রয়েছে 31 থেকে 40 বছর বয়স, শতকরা 19% মতন, এবং এরপরে রয়েছে 41 থেকে 50, যেটা 15% মতন। মোটামুটি আমরা দেখতে পাই যে 21 থেকে 50 বছর বয়সের মধ্যে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। করোনায় সবশেষ মারা গেলেন 15 জন। এদের 11 জনই ঢাকার নারায়ণগঞ্জের বাসিন্দা। মৃতদের 7 জনের বয়স 60 বছরের কম। বড়ভাবে যদি বলি, সেটা মিরপুরে সবচেয়ে বেশি। আমরা দেখেছিলাম যে তোলারবাগে একটা সংক্রমণ বেশি ছিল, এখন মিরপুরে বিভিন্ন অঞ্চল এবং তোলারবাগে পুরোটা এরিয়া ধরে যদি আমরা বলি, এটা শতকরা 10% বেশি, প্রায় শতকরা 11%। এরপরেই রয়েছে মোহাম্মদপুর এলাকা, যেখানে শতকরা 4% রয়েছে, ওয়ারি, যাত্রাবাড়ি, এই সমস্ত জায়গাগুলোতে শতকরা 4% মতো আমরা সংক্রমিত ব্যক্তির সন্ধান পেয়েছি। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, আক্রান্তদের 68 ভাগই বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন, বাকি 32 ভাগকে ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। দেশের প্রতিটি হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে, যা করোনা ভাইরাসের রোগীর জন্য বেশি প্রয়োজন। করোনা আক্রান্তের 80% লোকের বেশি কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। অন্যদের অক্সিজেন সাপোর্ট এবং কিছু ওষুধ লাগতে পারে। করোনা প্রতিরোধে লকডাউন মানার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন না মানলে সংক্রমণ প্রতিরোধ সম্ভব নয়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 জেলায় জ্বর, সর্দি, কাশি সহ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 7 জন। মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছে। শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেলে মারা গেছেন 2 জন। ফরিদপুরের নগরকান্দায় গত কয়েকদিন ধরে সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন এক নারী। বৃহস্পতিবার নিজ বাড়িতে মারা যান তিনি। একই উপসর্গ নিয়ে নওগাঁয় মারা গেছেন একজন। জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এক বৃদ্ধা। করোনা উপসর্গ নিয়ে রাঙামাটির বাঘাইছড়িতে একজন মারা গেছেন। রংপুরের পীরগঞ্জে ঠান্ডা জ্বর নিয়ে মৃত্যু হয় এক যুবকের। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেলে আজ 2 জন মারা গেছেন, তো খুলনায় সংক্রমণ রোধে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, আসলে খুলনা মেডিকেল কলেজের যে আইসোলেশন রয়েছে করোনা বিভাগে, সেই
আইসোলেশনে আজকে দুজন ব্যক্তি ভর্তি হয়েছিলেন। একজন ভর্তি হয়েছিলেন সকাল 9:30টার সময় এবং তিনি পরবর্তীতে 10:30টার সময় মারা যান। এবং আইসোলেশনের যিনি ডাক্তার রয়েছেন খুলনা মেডিকেল কলেজের করোনা বিষয়ক যিনি মুখপাত্র রয়েছেন ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই দুজন ব্যক্তির একজনের বাড়ি হচ্ছে লবণচড়াতে খুলনা শহরের মধ্যে এবং তিনি 24 বছর বয়সী একজন যুবক এবং তার অবশ্য জন্মগতভাবে তিনি অ্যাজমা রোগী ছিলেন এবং তার শ্বাসকষ্ট হওয়ার কারণে তিনি সকালে ভর্তি হয়েছিলেন এবং পরে 10:30টায় তিনি মারা যান। আর রূপসা থেকে একটি শিশু মারা গিয়েছেন, তার বয়স হচ্ছে 12 বছর। মৃত্যু নামে সেই শিশুটি তাকে শ্বাসকষ্ট হলে তাকে গতকাল আজ ভোর রাতে তাকে নিয়ে আসা হয় খুলনা মেডিকেল কলেজে এবং তারপরে তাকে আইসোলেশনে ভর্তি করা হয় এবং আইসোলেশনে ভর্তি করার পরে তিনি মারা যান দুপুর 12:30টার দিকে। এবং এই দুজনের মৃত্যুর পরেই কিন্তু তাদের দুজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে যে তাদের ভিতরে আসলে করোনা ভাইরাসে তারা সংক্রমিত হয়েছিলেন কিনা সেটি জানার জন্য আসলে সেই তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সেখানকার যিনি কর্তব্যরত চিকিৎসক ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস, তিনি আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন। আর এছাড়া এখন পর্যন্ত খুলনা মেডিকেল কলেজের যে ফ্লু কর্নার রয়েছে এই ফ্লু কর্নার থেকে আজকে এই দুজন সহ আরো 6 জনের নমুনা পাঠানো হয়েছে খুলনা মেডিকেল কলেজের যে পিসিআর মেশিন রয়েছে সেখানে। এবং খুলনা জেলার যে 9টি উপজেলা রয়েছে এই 9টি উপজেলা থেকে এখন পর্যন্ত 8টি নমুনা তারা পাঠিয়েছেন বলে জানিয়েছেন এখানকার সিভিল সার্জন। আর এই করোনা সংক্রমণ প্রতিরোধে আসলে প্রশাসনের পক্ষ থেকে আপনার কার্যক্রম চলছে, তাদের ভ্রাম্যমাণ আদালত চলছে, পুলিশের পক্ষ থেকে ক্যাম্পেইন চলছে এবং তারা ঘন্টায় ঘন্টায় ক্যাম্পেইন করছেন এবং আমরা দেখছি যে তারা মানুষকে বোঝানোর জন্য অনেক চেষ্টাও করছেন। কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে যে ধরনের সচেতনতা থাকা উচিত বা সাধারণত পাড়া মহল্লায় যে দোকানগুলো রয়েছে বা যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে আসলে যে ধরনের সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত ঠিক সেই সামাজিক দূরত্বগুলো আমরা সাধারণ মানুষই আসলে সচেতনতা তার বোধ থেকে কিন্তু করতে পারছি না। আমরা খুলনা মহানগরীতে এমনও কিছু জায়গা দেখেছি, এমন কিছু গলি দেখেছি যে গলিগুলোতে কিন্তু আড্ডা চলছে এবং সেখানে যুবক থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত আড্ডা দিচ্ছেন। আমরা এই অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে লক্ষ্মীপুরে এক চিকিৎসক ও 3 বছরের শিশুসহ নতুন করে 17 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর 13 জন রামগঞ্জের, কমলনগরে 3 এবং সদরে 1 জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা 19 জন। জেলা সিভিল সার্জন আব্দুল গফফার বিষয়টি নিশ্চিত করে জানান, 9 এপ্রিল ঢাকা থেকে এক পোশাক শ্রমিক লক্ষ্মীপুরের রামগঞ্জের বাড়িতে আসেন। গলা ব্যথা হওয়ার 2 দিন পর করোনা সন্দেহে তার নমুনা চট্টগ্রামে পাঠানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। এরপর আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারসহ 136 জনের নমুনা পরীক্ষায় 13 জনের করোনা ধরা পড়ে। এদিকে ফেনী ও বরগুনায় বামনা উপজেলায় 1 জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। কমপক্ষে 1,500 করোনা রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য 6টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে প্রস্তুত করেছে সরকার। এর 2টি রাজধানীতে আর ঢাকার বাইরে 4টি। এছাড়া রাজধানীর আরও 2 বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে প্রয়োজনে করোনার চিকিৎসায় ব্যবহারের জন্য প্রস্তুত রাখবে স্বাস্থ্য মন্ত্রণালয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বাড়ছে করোনার প্রকোপ। খুব দ্রুতই বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও বাড়ছে প্রতিদিনই। চিকিৎসক থেকে শুরু করে প্রাণহানি ও আক্রান্তের তালিকায় নানা শ্রেণী পেশার মানুষ। করোনা রোগী বাড়তে থাকায় সারা দেশে আরও 6টি বেসরকারি হাসপাতাল প্রস্তুত করছে সরকার। এ তালিকায় রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন ও গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, এছাড়াও সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালও প্রস্তুত করা হচ্ছে। একটা হলো আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, আরেকটা হলো শাহাবুদ্দিন মেডিকেল কলেজ। এই দুটো আগ্রহ প্রকাশ করেছি ঢাকার জন্য। আর ঢাকার বাইরে 4টা মেডিকেল কলেজ দেওয়ার ক্ষেত্রে তারা আগ্রহ জানিয়েছে। সরকারি মেডিকেল কলেজ যদি আরও আমরা খালি করতে পারি, অন্যান্য পেশেন্টদের যদি অন্য জায়গায় বন্দোবস্ত করতে পারি, সেক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালই শুধু না, জেনারেল হাসপাতালগুলো যেগুলো জেলা পর্যায়ে আছে সেগুলো নিতে হতে পারে। এসব হাসপাতালে কমপক্ষে 1,500 করোনা রোগীকে চিকিৎসা সেবা দেওয়া যাবে, যাতে অর্ধশত আইসিইউ ও 38টি লাইফ সাপোর্টের সুবিধা রয়েছে। প্রস্তুতি গ্রহণ করা শুরু হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে যেগুলো তোমরা দিতে চাচ্ছ এগুলোর ক্ষেত্রে নতুন করে কোনো পেশেন্ট নেওয়ার দরকার নেই এবং পুরনো পেশেন্ট যেগুলো আছে এর মধ্যে যারা সুস্থতায় চলে এসছে তাদেরকে রিলিজ দিয়ে দেওয়ার জন্যে, আর যাদেরকে তারপরেও যদি কিছু পেশেন্ট থাকে তার নিকটস্থ মোটামুটি মানসম্পন্ন হাসপাতাল যেগুলো আছে সেখানে ট্রান্সফার করবার জন্য। হাসপাতাল 6টি প্রস্তুত হতে 7 থেকে 10 দিন সময় লাগবে। করোনার প্রকোপ বাড়লে প্রয়োজনে রাজধানীর গ্রিন লাইফ ও ইউনিভার্সাল মেডিকেল কলেজও ব্যবহার করা হবে কোভিড-19 চিকিৎসায়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমগ্র বাংলাদেশ একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। জুলাই পর্যন্ত দেশের 1/4 মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এরই মধ্যে 7 ধাপে
৭৬,০০০ টন চাল এবং নগদ ৪২ কোটি টাকা দুস্থদের মধ্যে বিতরণ করেছে ত্রাণ মন্ত্রণালয়। এ কাজ প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমেই চলবে বলে জানিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা। তবে অনিয়ম হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। করোনার কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, বন্ধ উপার্জন। এই অবস্থায় দুস্থদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এখন ১০ টাকায় ওএমএস এর চাল পাচ্ছে ৫০ লাখ মানুষ। রেশন কার্ডের মাধ্যমে এর আওতায় আসছে আরও ৫০ লাখ। ৩ কোটি ২০ লাখ মানুষকে জুলাই পর্যন্ত খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে ত্রাণ মন্ত্রণালয়। পাশাপাশি শিশু খাদ্য সহ মাসে পরিবার প্রতি দেয়া হবে নগদ ১,০০০ টাকা। 10% হলো অতি দরিদ্র, 10% দরিদ্র, 20%। এর সাথে মধ্যবিত্তর মধ্যে আরও নতুন করে 5% এখন আমরা মনে করতেছি, বা তাদের কাছ থেকে যে চাহিদা আসতেছে তারাও খাদ্য সংকটে ভুগছে। এখন 25% লোককে আমাদের খাদ্য সহায়তা দিতে হবে। বয়স্কদের বা পারিবারিক যে অর্থ সহায়তা আমরা দিচ্ছি প্রতিদিন, সেটার সাথে সাথে আমরা শিশুদের খাদ্যের জন্য আলাদা আমরা নগদ টাকা দিচ্ছি। সেখানে জেলা প্রশাসনকে বলা হয়েছে যারা দুগ্ধপোষ্য শিশু আছে তাদের অন্তত দুধের ব্যবস্থাটা করার জন্য। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সংসদ সদস্য, মেয়র, কমিশনার, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে দুস্থদের কাছে পৌঁছবে সহায়তা। আর এ কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সরকারের নীতি নির্ধারকেরা। আমরা কেন্দ্রীয় সরকার, আমাদের আছে স্থানীয় সরকার। এই তো আমাদের প্রতিষ্ঠিত আইনগত নিয়ম বিধান, যেটা আমরা মানতে বাধ্য। স্থানীয় সরকার নির্বাচিত, আমরা যেমন নির্বাচিত, কেন্দ্রীয় সরকার, স্থানীয় সরকার নির্বাচিত। আমরা যা দিই না কেন, আমরা প্রথমেই আমাদের নিজস্ব যারা স্থানীয় সরকার আমাদের অংশীদার, তাদের মাধ্যমেই আমরা দিব। এটা দিয়ে আসছি, এবার প্রথম নয়, আগেও আমরা দিয়েছি। ভুল ত্রুটি সেটা পরে আসছে, কিন্তু এই আমাদের সিস্টেম। যারা দুর্নীতি করেছেন তাদেরকেও ক্ষমা করার কোনো সুযোগ নেই। আমি ইতিমধ্যে প্রায় 12 জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং তাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারও করা হয়েছে। এরই মধ্যে করোনার প্রভাবে অর্থনৈতিক মন্দা মোকাবেলায় প্রায় ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, শ্রমজীবী মানুষের জীবন জীবিকা ও অর্থনীতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ লাখ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যা দেশের মোট জিডিপির ৩.৩%। দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ত্রাণ বিতরণে অনিয়মে কেউ জড়িত থাকলে যে দলেরই হোক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উস্কানি না দিয়ে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তথ্যমন্ত্রী। যেখানে এই ধরনের অনিয়ম পাওয়া যাচ্ছে সেখানেই সরকার, প্রশাসন কঠোর হস্তে সেটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যারা এই ধরনের ঘটনা ঘটাবে, ত্রাণ নিয়ে যারা নয়ছয় করবে কিংবা দুর্নীতি করবে, তাদেরকে মোবাইল কোর্টে বিচার হবে। পরবর্তীতে নিয়মিত মামলার মাধ্যমে আরও বিস্তারিত বিচার হবে। সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক মহামারীর এই সময়ে কোনো ধরনের বিভক্তি কাম্য নয়। করোনায় আক্রান্ত হয়ে ডাক্তার মঈনুদ্দিনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে সমালোচনা করেছেন তা অহেতুক এবং মোটেই উচিত হয়নি। ডাক্তার মঈনের মৃত্যু নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেছেন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সবিনয়ে জিজ্ঞেস করতে চাই, চিকিৎসক, রাজনীতি, সমাজ সেবী কেউ রেহাই পাচ্ছে না। দল ও পেশাজীবীদের নিয়ে জাতীয় টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রাণ বিতরণে সেনাবাহিনীকে সম্পৃক্ত করারও পরামর্শ দিয়েছেন তিনি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। করোনা পরিস্থিতি, আর্থিক সমস্যা মোকাবেলা ও ত্রাণ বিতরণ নজরদারি করার জন্য জাতীয় টাস্ক ফোর্স গঠনের উপর আমরা বারবার প্রত্যারোপ করেছিলাম। টাস্ক ফোর্সের আওতায় বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন বাহিনী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,
সাংবাদিক ও স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে ত্রাণ বিতরণে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন বলে আমরা মনে করছি। সুনামগঞ্জের আলীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে টিসিবির 980 লিটার সয়াবিন তেল ও 3600 কেজি চিনি উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। এ সময় আটক করা হয় 5 জনকে। প্রধান অভিযুক্ত ব্যবসায়ী নোমান হোসেনকে ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ বাজারে স্থানীয় ব্যবসায়ী নোমান হোসেনের দোকানে অভিযান চালায় পুলিশ। এরপর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ বাজারে ব্যবসায়ী নোমানের গুদাম থেকে টিসিবির 5 লিটার বোতল সয়াবিন তেলের 196টি বোতল এবং 50 কেজি ওজনের 73 বস্তা চিনি উদ্ধার করা হয়। এ সময় নোমানের ভাইসহ 5 কর্মচারীকে আটক করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল জানান, অসাধু উপায়ে স্থানীয় বাজারে বিক্রির জন্য টিসিবির ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে কিনে মজুত করে রাখা হয়। কালোবাজারে টিসিবির পণ্য বিক্রি রোধে রাজধানীতে 6টি টিম গঠন সহ সারা দেশে তদারকি জোরদার করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য সচিবের। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে সাক্ষাৎকারে তিনি বলেন, সাধারণ মানুষের ক্রয় অধিকার নিশ্চিত করতে কোনো অনিয়ম সহ্য করা হবে না। বাজারের চেয়ে কিছুটা সাশ্রয়ী দামে নিত্যপণ্যের বিক্রি কার্যক্রম চালাচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। গত সোমবার থেকে ট্রাক সেলের আওতা বৃদ্ধি করে সংস্থাটি। সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রি কিছুটা স্বস্তি তৈরি করেছে স্বল্প আয়ের মানুষের মধ্যে। তবে এরই মধ্যে 2-1টি অনিয়মের ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার রংপুরে এক ব্যবসায়ীর বাসার খাটের ভেতর থেকে উদ্ধার করা হয় অবৈধভাবে মজুত করা টিসিবির 1238 লিটার সয়াবিন তেল। বিভিন্ন জায়গায় তল্লাশি করি, তল্লাশির এক পর্যায়ে আমরা এটা একটা বক্স খাট আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্স খাটের পাটাতনগুলি উঠাই এবং তোষক এবং আনুষঙ্গিক যা আছে বিছানা তা উঠানোর পরবর্তীতে দেখি যে তেলের কিছু কিছু পাওয়া যাচ্ছে, মানে চিত্র পাওয়া যাচ্ছে। পরবর্তীতে আমরা পুরোটা উঠানোর পর আবার আরেক রুম আমরা সার্চ করি একই রকম। এদিকে বুধবারও গোপালগঞ্জের মকসুদপুরে 196 লিটার ও নড়াইলে 47 লিটার অবৈধভাবে মজুদ টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। তবে কালোবাজারে টিসিবির পণ্য বিক্রি রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাণিজ্য সচিব। পাশাপাশি নজরদারি বাড়ানোর কথা জানান তিনি। ঢাকাতে 6টা স্পেশাল টিম মন্ত্রণালয়ের অফিসাররা, ঢাকার বাইরে জেলা প্রশাসকরা তারা নিজেরা করবে। আমাদের বস্তার যে অফিসার আছে অ্যাক্টিভ করে জেলায়, তারা বাজার মনিটরিং করবে, পাশাপাশি আবার ট্রাক সেলটাও মনিটরিং করবে। আশা করি আর কিছু ঘটার সম্ভাবনা আমি দেখি না। আর যদি ঘটে আমরা খুব কঠোর মাননীয় প্রধানমন্ত্রী যেটা বললেন, আমরা খুব শক্ত হাতে দমন করব। সারা দেশের আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে প্রায় 400 জায়গায় চলছে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাকির হোসেন। জাকির, অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে তো প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে, বাকি যে 5 জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, গত রাত্রে যখন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় সুনামগঞ্জের জেলার শেষ সীমান্ত, এই 2 সীমান্তের যে পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার থেকে ব্যবসায়ী নোমান আহমদের গুদাম থেকে টিসিবি পণ্যর প্রক্রিয়াজাতকরণ যে লেভেলটা চেঞ্জ পরিবর্তনের সময় আসলে হাতে নাতে আটক করা হয় যে ব্যবসায়ী নোমানের ভাই এনাম আহমদ এবং আরো 4 জন শ্রমিক। তো তাদেরকে আসলে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম জগন্নাথপুর উপজেলা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, আসলে তাদেরকে আমরা প্রাথমিকভাবে আটক করে নিয়ে এসেছিলাম যে মূলত যারা এই কাজের সাথে যারা জড়িত আছে তাদের নাম জিজ্ঞাসাবাদে তাদের নামটা বের করার জন্য। তো আসলে তাদের আটক করার পরপরই আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরপরই যে মূল ডিলার সেই ডিলারের নাম তারা আসলে পেয়েছে, সেটা হচ্ছে আব্দুল হাবি ডিলার। যে টিসিবির যে ডিলার আছে সেই ডিলার ওই এলাকার ইনাদগঞ্জ বাজারের ব্যবসায়ী নুমানের কাছে আসলে এই মালটা বিক্রি করে দেয়। তো আসলে তাদের এই ডিলারের নাম এবং ব্যবসায়ীর নাম পাওয়ার পরপরই কিন্তু আসলে তাদেরকে শ্রমিকদেরকে ছেড়ে দেওয়া হয় বলে আমাকে জানিয়েছেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো এই সুনামগঞ্জের জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকতার উদ্দিন তিনি আমাকে জানিয়েছেন যে এই দুইজনকে গ্রেফতার করার জন্য ইতিমধ্যে কিন্তু তারা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসন কিন্তু ব্যাপক তৎপরতা চালিয়েছে, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তো আসলে বলা যায় যে এই দুইজনকে যদি গ্রেফতার করা হয় তাহলে হয়তো আরো পাওয়া যাবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের টিসিবির খবরাখবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে সরকারি চাল আত্মসাতের ঘটনায় ইউপি সদস্য সহ 4 জনকে আটক করা হয়েছে, জব্দ করা হয়েছে শতাধিক বস্তা চাল। সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান জানান, খোকসাবাড়ি ও বাগবাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট 60 বস্তা সরকারি চাল জব্দ করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় এক ইউপি সদস্য সহ 3 জনকে। তারা প্রত্যেকে ত্রাণের চাল নিজের বাড়িতে মজুত করে। অভিযানের সময় চাল ফেলে পালিয়ে যায় এক নারী ইউপি সদস্য। এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার শুক্তাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মান্নান শেখকে 345 কেজি ত্রাণের চাল সহ আটক করেছে র্যাব। তার বিরুদ্ধে সরকারি চাল চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। লিস্টিটা বাতিল করে ফেলা দিয়া যে বাড়ি মালটা আছে ওই বাড়ি পয়সা লিস্টি করছে, লিস্টি করে মনে করেন যে ওই মাল এই বাড়িতে না জমা হয়েছে। আমার এক পাগল ভাই আছে, তার কাজ নিয়ে কয়েকদিন ঠেকা হচ্ছে, মাঠ দিয়ে দিছে। নাটোরের লালপুরে কৃষককে পেটানোর মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, লালপুরের কৃষক শহীদুল ইসলাম 10 এপ্রিল সরকারি হটলাইন নম্বরে ত্রাণ সহায়তা চেয়ে ফোন করেন। ফোনে জানান, করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া তিনি সহ ওই গ্রামের 2 থেকে 250 দরিদ্র কৃষক ত্রাণ সহায়তা চান। আশ্বাসও মেলে। পরে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এই তথ্য পেয়ে অর্জনপুর বরমহাটি ইউপি চেয়ারম্যানকে ওই এলাকায় ত্রাণ সহায়তার নির্দেশ দেন। এর 2 দিন পর ইউপি চেয়ারম্যান কৃষক শহীদুল ইসলামকে মারধর করেন। এ ঘটনায় শহীদুল ইসলাম লালপুর চেয়ারম্যান মেম্বার সহ 3 জনের নাম উল্লেখ করে মামলা করেন। সমগ্র বাংলাদেশে আরেকটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি সত্ত্বেও মানা হচ্ছে না লকডাউন, সামাজিক দূরত্ব। অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করায় 3 জেলায় 84 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরে আশঙ্কাজনকভাবে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়লেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। হাট বাজার অলিগলির দোকানে এখনও মানুষের ভিড়। টাঙ্গাইল শহরের নিউ মার্কেট ও পার্ক বাজার এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। শরীয়তপুরে সরকারি নির্দেশনা না মেনে অবাধে বাইরে বের হচ্ছেন লোকজন। রাজশাহীতে সামাজিক দূরত্ব বজায় না রেখে মালামাল বিক্রি ও জনসমাগম বেশি হওয়ায় হরগ্রাম কাঁচাবাজার বন্ধ করে দিয়েছে প্রশাসন। অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করায় বাগেরহাটে 46 জনকে 1,11,400 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আর নেত্রকোনায় 5 জন এবং ঝালকাঠিতে 33 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে তো আশঙ্কাজনক হারে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে, তো এরপরে কি সাধারণ মানুষ সামাজিক দূরত্বের বিষয়টি মানছেন কিনা, আর বাইরে যারা অযথা ঘোরাঘুরি করছে তাদের বিরুদ্ধে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? আপনাকে জানিয়ে রাখি যে গাজীপুরে যে করোনা আক্রান্ত এটি কিন্তু এখন ক্রমাগত বেড়েই যাচ্ছে এবং গতকালের যে হিসাব আমরা সিভিল সার্জন অফিস থেকে পেয়েছি সেখানে 31 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে 5 জন উপজেলা কালীগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক এবং কাপাসিয়া উপজেলার 13 জন স্বাস্থ্য বিভাগের কর্মী রয়েছেন এবং গাজীপুরের গাছা থানার 4 জন পুলিশ কর্মকর্তা সহ 4 জন এই করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এই সংখ্যাটি কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং এই কারণে কিন্তু একটি উদ্বেগের বিষয় গাজীপুরবাসীর জন্য। কিন্তু এখানে যে সামাজিক নিরাপদ দূরত্ব থাকার কথা বা স্বাস্থ্য সুরক্ষার যে বিধিনিষেধ বলা হয়েছে সেগুলো কিন্তু কোনোটাই গাজীপুরের বিশেষ করে যারা সাধারণ মানুষ তারা কিন্তু মানছেন না। এবং আমি যেটি খোঁজ নিয়ে জেনেছি যে বিভিন্ন হাট বাজার এবং অলিগলিতে মানুষের ভিড় এখনো রয়েছে এবং তাদের অনেকেই এখনো মাস্ক ব্যবহার করছে না এবং যে সামাজিক নিরাপদ দূরত্ব বা 3 ফুট দূরে থাকার কথা সেগুলো কিন্তু হাট
বাজারগুলোতে মানা হচ্ছে না, যার কারণে প্রতিদিনই কিন্তু এই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে এখানকার যারা প্রশাসন রয়েছেন, স্থানীয় প্রশাসনের লোকজন বলছেন। তবে এই যে চিত্র, এটি রোধ করার জন্য গাজীপুর জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে একাধিক টিম এখানে কাজ করছে এবং ইতিমধ্যে কাপাসী উপজেলার যে বাজার হাট, সেই বাজার হাটকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং অনির্দিষ্ট করার জন্য। আর এই অন্যান্য উপজেলাগুলোতে যাতে সীমিত পর্যায়ে কেনাবেচা চলে, সেই জন্য একাধিক ভ্রাম্যমাণ আদালতের যে টিম সেটি কাজ করছে এবং অনেক ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে যে লোকজন আসছে তারা কিন্তু লোকজনকে বাইরে অযথা ঘোরাঘুরি করার জন্য নিরুৎসাহিত করছে এবং ক্ষেত্র বিশেষে তাদেরকে জরিমানাও করছে। কিন্তু প্রশাসনের লোকজন চলে গেলে বা পুলিশের লোকজন সরে গেলে আবার সেই আগের চিত্র কিন্তু দেখা যাচ্ছে এবং লোকজন কিন্তু হরহামেশাই একসাথে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে। তো এই চিত্র কিন্তু এখন গাজীপুরের সর্বত্রই দেখা যাচ্ছে। তো এই ছিল মোটামুটি এখানকার গাজীপুরের সর্বশেষ। গাজীপুর থেকে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে করোনার সংক্রমণের ঝুঁকি রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে চট্টগ্রাম মহানগরে কাঁচাবাজার খোলা মাঠে স্থানান্তর শুরু করেছে পুলিশ। শুরুতে শুক্রবার চকবাজারের কাঁচাবাজার প্যারেড মাঠে সরিয়ে নেওয়া হয়েছে। সাধারণ মানুষ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানালেও অবকাঠামো সুবিধা না থাকায় বিভিন্ন অভিযোগ ব্যবসায়ীদের। বন্দরনগরীর চট্টগ্রাম কলেজের কাছে প্যারেড মাঠে প্রতিনিয়ত সকাল থেকেই আনাগোনা থাকে শিশু কিশোরদের। তবে গেল কয়েকদিন করোনা আতঙ্কে এই চিত্র ছিল পুরো আলাদা। তবে শুক্রবার আবারও জমে উঠেছে প্যারেড মাঠ। এবার খেলতে আসা কোনো শিশু কিশোরদের জন্য নয়, সেখানে বসেছে কাঁচা বাজার। সারি সারি সবজি, মাছ, ফল আর মাংসের দোকানের সামনে শারীরিক দূরত্ব নিশ্চিত করে গোল বৃত্তে দাঁড়িয়ে চলছে কেনাকাটা। কিছুক্ষণ পরপর মাইকে পুলিশের পক্ষ থেকে ক্রেতা বিক্রেতাদের দেয়া হচ্ছে সতর্কতামূলক বার্তা। মাঝে মাঝে কিছুটা কঠোর হয়েই নির্দেশনা দিচ্ছে পুলিশ। যেমন এখানে চক্কর দেওয়া আছে, অনেকে আছে পাশ দিয়ে চলে আসছে, ওটা যদি মেনটেন করা যায় তাহলে খুবই ভালো। যদি খোলা জায়গায় বৃষ্টি হলে কিছুটা ঝামেলা হবে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য ইটস এ গুড প্লেস। তবে বাজারের অবকাঠামো নিয়ে আপত্তি আছে ব্যবসায়ীদের। খোলা মাঠে বৃষ্টি কিংবা পণ্যের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত তারা। পরিবেশ তো আমরা এরকম বুঝতে আছি না, মনে করেন তার বন্যায় উপরে এগুলি তো মনে করেন কি সেটিং নেই। পুলিশ বলছে প্রাথমিকভাবে চকবাজারের কাঁচা বাজারকে দিয়ে এই কাজ শুরু করছেন তারা। ধাপে ধাপে অন্যান্য বাজারও সরিয়ে নেওয়া হবে খোলা স্থানে। সামাজিক দূরত্ব বজায় রেখে শপিং করা, এটি যদি সাকসেসফুল হয় তাহলে এটিকে মডেল হিসেবে করা হলো সিএমপিতে। পরবর্তীকালে পর্যায়ক্রমে মোটামুটিভাবে যে সকল মাঠ খালি পড়ে থাকে সেই সকল মাঠে আমরা আশেপাশের বাজারগুলো আমরা স্থানান্তর করে দেব। চট্টগ্রামে 2 সবজি বিক্রেতা করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, কাঁচা বাজার খোলা মাঠে স্থানান্তরের বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে, আর সামাজিক দূরত্বের বিষয়টি কতটুকু মানছেন সাধারণ মানুষ? মূলত গত কিছুদিন ধরেই চট্টগ্রাম সহ সারা দেশে যে সামাজিক দূরত্ব বজায় রাখার যে বিষয়টি সামনে এসেছে, তো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মনে করছে যে এই বিষয়টি যে মূলত কাঁচা বাজার বা বিভিন্ন বাজারগুলোতেই মেনটেন করা কঠিন হয়ে পড়েছে এবং বিশেষ করে চট্টগ্রাম শহরে অনেকগুলো কাঁচা বাজার আছে যেগুলো অত্যন্ত সংকীর্ণ এবং খুব ছোট জায়গার মধ্যে অনেক ক্রেতা থাকে, অনেক বিক্রেতা থাকে। তাই এসব জায়গায় যে আমরা 3 ফুট দূরত্বের কথা বলছি সেটি মেনটেন করা সম্ভব হয় না। সে প্রেক্ষাপটেই ধারাবাহিকভাবে পুলিশ আজকে সবচেয়ে যে সংকীর্ণ কাঁচা বাজারটি আছে চকবাজার এবং ব্যস্ত মূলত সেটির চকবাজারের কাঁচা বাজারটিকে স্থানান্তর করেছে তার পার্শ্ববর্তী প্যারেড মাঠে। এভাবে আস্তে আস্তে তারা এখন এই বিষয়টি যদি সফল হয় তাহলে ধাপে ধাপে অন্যান্য সংকীর্ণ কাঁচা বাজারগুলোকে আস্তে আস্তে খোলা জায়গায় নিয়ে যাবে। তবে আজকে দুপুরের পর এক পশলা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু যথারীতি সেখানে আমরা বিক্রেতাদের যে আশঙ্কা ছিল সেই আশঙ্কাই সত্যি, অর্থাৎ তারা কিছুটা ভোগান্তিতে পড়েছে। যদিও এটি 5-10 মিনিটের বৃষ্টি, তারপরেও বিক্রেতারা যেটি দাবি করছেন যে তাদের উপরে যে ছাউনি এবং বিশেষ করে তারা যে পণ্য রাখবে সেই পণ্যগুলোর যাতে নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ চুরি না হয়ে যাওয়া, এই বিষয়টি যাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা বাজার কমিটির পক্ষ থেকে বা যারা বাজার লিজ নিয়েছেন তাদের পক্ষ থেকে কঠোরভাবে মনিটরিং করা হয়, এই বিষয়টি বিক্রেতারা বলছেন। আর ক্রেতারা কিন্তু যথেষ্ট খুশি, কারণ মূলত আমরা এখনো পর্যন্ত চট্টগ্রামে 2 জন সবজি বিক্রেতার করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হতে পেরেছি এবং ক্রেতাদের মধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে এক ধরনের আতঙ্ক আছে। যেহেতু এই বাজার বিষয়টিকে এড়ানো যাচ্ছে না,
মানুষকে বাজার করতেই হচ্ছে কম বেশি, সেক্ষেত্রে এই বাজার থেকে যাতে কোনোভাবে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্য এই বড় জায়গায় বা খোলা জায়গায় সামাজিক দূরত্ব মেনটেন করে যাতে বাজার করা যায় এটি নিয়ে ক্রেতাদের মধ্যে কিন্তু বেশ ইতিবাচকভাবেই ক্রেতারা এটি দেখছেন। তবে অনেক ক্রেতাকে আমরা দেখেছি তারা মূলত সচেতন না, যেহেতু বাজারে এখানে সামাজিক দূরত্ব মেনটেন করতে গিয়ে একটি আলাদা প্রবেশপথ এবং আলাদা বাইর হওয়ার পথ আছে। এছাড়া প্রত্যেকটি দোকানের সামনে নির্ধারিত করে দেওয়া আছে কতদূর দূরত্বে বিক্রেতারা দাঁড়াবেন, এটা অনেকেই আবার মানতে চান না। তো সবকিছু মিলিয়ে আসলে এক ধরনের মানে পক্ষে বিপক্ষে নানামুখী আলোচনার মধ্য দিয়ে এই উদ্যোগটি চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশ নিয়েছে। চট্টগ্রাম থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। স্থায়ী ব্যবসায়ীদের সাথে লকডাউনের ক্ষতিগ্রস্ত মৌসুমি ব্যবসায়ীরাও। ফল, কৃষিপণ্য থেকে শুরু করে মৃৎশিল্প, কাঠশিল্পের কারিগর, তাঁতিরাও এবার পুঁজি হারিয়েছেন। ঋণ করে পণ্য বানিয়ে বিক্রি করতে পারেননি অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। এসব ব্যবসার সঙ্গে জড়িত শ্রমিকরাও হয়েছেন বেকার। প্রণোদনা ছাড়া ঘুরে দাঁড়াতে পারবেন না কেউ। এই মৌসুমে খাগড়াছড়ির কলা, আনারস, তরমুজ সহ আরও নানা জাতের ফল দেশের বিভিন্ন প্রান্তে যায়। পাহাড়ি ফলের আলাদা কদর থাকায় এবারও এসব ফলের চাষ করেছেন কৃষক। 1200 হেক্টর জমিতে শুধু আনারসই লাগিয়েছেন তারা। তবে করোনার প্রভাবে বন্ধ হাটবাজার, করা যাচ্ছে না পণ্য পরিবহন। ক্রেতারা বাজার যেতে না পারায় বিক্রি হচ্ছে না উৎপাদিত ফসল। মাল কিনে মাল পচে, কাস্টমার নাই, রাস্তাঘাটে কোনো লোকজন নাই, বিক্রি করতে পারতেছে না তাদের। মানুষ বাজারে আসে না, আমরা বিক্রি করতে পারি না, বিক্রি করার মতো বসার জায়গাও পাই না। তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারি, এজন্য আমরা সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনের সহিত আলোচনা করে আমরা ব্যবস্থা গ্রহণ করব বলে আমি আশাবাদী। করোনায় লালমনিরহাটের মৃৎশিল্পীরাও আছেন কষ্টে। প্রতিবছর বৈশাখী মেলা কেন্দ্র করে মাটির তৈরি নানা রকম খেলনা, বাসনপত্র ও ঘর সাজানোর পণ্য তৈরি করেন তারা। পুঁজি না থাকায় ঋণ নিতে হয় তাদের। এবার বৈশাখী উৎসব বাতিল হওয়ায় শিল্পীদের বাড়িতেই পড়ে আছে এসব পণ্য। সপ্তাহে কিস্তিও দিতে পারতেছি না, পাইকারও আসে না, আবার খাওয়ারও সমস্যা হয়ে গেছে। যদি সরকার আমাদের কিছু আর্থিক সহযোগিতা কিছু করতো তাহলে আমাদের হয়তো কিছুদিন একটু সমস্যাটা দূর হইতো। করোনার প্রভাব পড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লীতে। থমকে গেছে তাঁত, কর্মহীন হয়ে পড়েছে এই শিল্পের সঙ্গে জড়িত কয়েক লাখ শ্রমিক। বৈশাখ ও ঈদে কাপড় বুনতে না পারায় বড় ধরনের লোকসানের আশঙ্কা তাঁত ব্যবসায়ীদেরও। মানুষ আমাদের থেকে ধরেন যে টাকা পয়সা পায়, আমরা তো ওগুলা দিতে পারবো না, আর আমরাও মানুষের কাছে টাকা পয়সা পাই, তারাও দেয় না। তাঁতের পাশপাতির জং, তারপরে লোহা লস্কর আছে, সব নষ্ট হয়ে যায়। আর বিশেষ ক্ষতি হচ্ছে আমাদের এই তাতে এক ধরনের পোকা আছে, সেই পোকা সুতা কেটে দেয়। এদিকে করোনা ভাইরাসের কারণে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ও রৌমারী শুল্ক স্টেশনের কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। হাতে কাজ না থাকায় পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব শ্রমিক। আগে ইনকাম করছি, সেগুলো প্রায় শেষের দিকে, এখন তো চলারই বুদ্ধি নেই। বাইরে হতে পারতেছি না, বাড়ির স্ত্রী সহ পরিবার, এদেরকে কি খাবার দেব না দেব, এখন বহুত বিপদে পড়ে আছি। শ্রমিকদের এমন অবস্থায় উদ্বিগ্ন স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। দ্রুত এসব শ্রমিকদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশের সময় হলো আরেকটা বিরতির, সাথে থাকুন। সাধারণ ছুটি আর লকডাউনে রোজগার বন্ধ, খেটে খাওয়া মানুষের অনেকেই আছেন যারা কারো কাছে সাহায্য নিতে পারছেন না। এমন হাজারো মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটের নাট্যকর্মীরা। সংকটকালে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সেবায় কাজ করছেন ভ্রাম্যমাণ চিকিৎসক দল। কঠোর গোপনীয়তায় নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের কাছে বিনামূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বাড়ি পর্যন্ত। কারো সহায়তা ছাড়াই নগরীর 4টি ওয়ার্ডে এই সেবা দেওয়া হচ্ছে। বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে বেকার হয়ে পড়া দরিদ্র পরিবারের শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহ করছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিদিন তারা পুষ্টিকর খাবার রান্না করে দরিদ্র পরিবারের 100 শিশুকে খাওয়াচ্ছে। বগুড়ায় শহরের চকলোকমান এলাকায় করোনার কারণে বেকার হয়ে পড়া মানুষদের চাল, আটা, ডাল সহ নানা ধরনের সামগ্রী বিতরণ করেছেন সেনা সদস্যরা। বগুড়া সেনানিবাসের কর্মকর্তা ও সৈনিকরা তাদের ব্যক্তিগত রেশন থেকে এসব সামগ্রী দেন। এর আগেও সেনা সদস্যরা বগুড়ার বিভিন্ন এলাকায় কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। করোনা ঝুঁকি আর পাথরের অভাবে প্রায় বন্ধ কুড়িগ্রামে নদ নদীর তীর সংরক্ষণের কাজ। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত ও পুনর্নির্মাণের কাজ জুনের মধ্যে শেষ না হলে বন্যার বিপদ বাড়বে, আর এতে ক্ষতির মুখে পড়বেন জেলার একটা বড় অংশের মানুষ।
বন্যার সময় কুড়িগ্রামে বন্যা নিয়ন্ত্রণে নদ নদীর তীর সংরক্ষণের কাজ শুরু হয় মাস কয়েক আগে। কাছাকাছি সময়ে শুরু হয় উলিপুর এবং চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডান ও বাম তীরে বাঁধের কাজ। তবে করোনা ঝুঁকির কারণে বন্ধ হয়ে গেছে পাথর আমদানি। এতে নির্মাণ কাজেও দেখা দিয়েছে স্থবিরতা। স্থানীয়রা বলছেন, বর্ষার আগে বাঁধের কাজ শেষ না হলে বন্যার কবলে পড়তে পারে পুরো জেলা, দেখা দিতে পারে তীব্র নদী ভাঙনও। এতে ক্ষতির মুখে পড়বেন কুড়িগ্রাম সদর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, রৌমারী ও রাজীবপুরের অন্তত 9 লাখ মানুষ। 77 সাল থেকে অদ্যবধি পর্যন্ত বাঁধটা রিপেয়ারিং না হওয়াতে আমাদের একটু ক্ষয়ক্ষতি হয়েছে, বাঁধটারও ক্ষয়ক্ষতি হয়েছে, ছোট ছোট হয়েছে, ভাঙি চাঙি। 30-40 বছর থেকে কোনো কাজ হয়নি। আমাদের নদী এলাকা, আমাদের ক্ষয়ক্ষতি বেশি হয়। এই বাঁধ না থাকাতে আমার বহু ক্ষতি হয়েছে। তবে এখনো বর্ষার আগেই কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী পানি উন্নয়ন বোর্ড। এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয় মেইনলি যদি নদীতীর সংরক্ষণ কাজটা না থাকে। তা আমাদের এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে 16 কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজও রয়েছে, যেটা আমরা বাস্তবায়ন করতে পারলে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো স্থায়ী রূপ নেবে এবং আশা করা যায় পরবর্তীতে তারা তো বন্যার পানিতে এলাকাগুলোকে এফেক্ট করবে না। কুড়িগ্রামে বন্যা নিয়ন্ত্রণে নদ নদীর তীর সংরক্ষণ এবং উলিপুর ও চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের বাঁধের কাজে খরচ হচ্ছে প্রায় 800 কোটি টাকা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, উলিপুর, কুড়িগ্রাম। করোনার কারণে দর্শনার্থী না থাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে সিলেটের চাশনি পীর মাজারের অন্তত 3 শতাধিক বানরের। একই অবস্থা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফের কয়েক হাজার কবুতরেরও। কর্তৃপক্ষ এবং কিছু মানুষ খাদ্য সরবরাহ করলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন বিশেষজ্ঞরা। সিলেট নগরীর গোয়াইটুলা এলাকায় চাশনি পীরের মাজার টিলাতে কয়েক যুগ ধরে বসবাস অন্তত 3 শতাধিক বানরের। দর্শনার্থীদের দেয়া কলা, রুটি, বিস্কিট খেয়েই জীবন ধারণ করে এরা। করোনা সংকটে এখন মাজারে আসছে না কোনো দর্শনার্থী, ফলে খাদ্য সংকটে আছে বানরগুলো। সাধ্যমতো যে যার এতদিন কোর্সে দিছে, কিন্তু হচ্ছে যে এখন মানে তীব্র খাবার সংকটে অবশ্যই বানররা আছে। একই অবস্থা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফের কয়েক হাজার কবুতর আর পুকুরের গজার মাছগুলোরও। মাজার কমিটি খাবারের ব্যবস্থা করলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। এই সময়টাতে মানুষের পাশে দাঁড়াচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না আমাদের উপর নির্ভরশীল যেই প্রাণীগুলো, সেই প্রাণীগুলোর খবর তো আমাদেরকে নিতে হবে, নেওয়া উচিত। এসব প্রাণীর খাদ্য সংকট কাটাতে এগিয়ে এসেছেন কয়েকজন সমাজসেবক, কিন্তু তাতে খাদ্য সংকট দূর হচ্ছে না। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আল্লাহর সৃষ্টি সকল জীবের খাদ্যের সংকট দেখা দিয়েছে, যেমন মানুষের দেখাচ্ছে, পশু প্রাণীরও দেখা দিয়েছে। আমরা যার যার অবস্থান থেকে আমরা সাহায্যের হাত প্রসারিত করি। করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি চরম বিপাকে পড়েছে মানুষের উপর নির্ভরশীল পশু পাখিরাও। তাই তাদের বাঁচাতে প্রশাসনের এগিয়ে আসা দরকার বলে মনে করছেন সিলেটের পরিবেশবিদরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।